কোথা থেকে এলো আমাদের এই বাংলা ভাষা? বাংলাদেশের প্রাচীন জনপদ কেমন ছিল? বাঙালির উৎপত্তি ঘটলো কিভাবে? এসব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, শিওর জব সার্টিফিকেট ও কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাধারণ জ্ঞান ইনস্ট্রাক্টর খালিদ ফেরদৌস মুন। আজকের যে টপিক সেটা হলো যে বাংলা ভাষা এবং বাঙালি জাতির উৎপত্তি। তো আপনারা জানেন যে ভাষা বলেন, জাতিগোষ্ঠী বলেন, দেশ বলেন, ভূখণ্ড বলেন, সবকিছুই একটা নির্দিষ্ট ধারার মধ্যে দিয়ে পরিবর্তিত হয় এবং সবসময় পরিবর্তিত হতেই থাকে। যেমন একটা সময় বাংলা ভাষা ছিল না, একটা সময় বাঙালি জাতি ছিল না, একটা সময় বাংলাদেশ নামে একটা ভূখণ্ডও ছিল না। ধীরে ধীরে গঙ্গা, যমুনা এবং মেঘনা নদীর পলি পড়তে পড়তে আজকে আমাদের দেশ বাংলাদেশ পরিণত হয়েছে এবং প্রাচীন বিভিন্ন জাতি আসতে আসতে তাদের সাথে সংমিশ্রণ হতে হতে আজকে আমাদের বাঙালি জাতি গড়ে উঠেছে এবং প্রাচীন বিভিন্ন ভাষার এবং সংস্কৃতির সংমিশ্রণে আজকে বাংলা ভাষা কিন্তু গড়ে উঠেছে। বাংলা ভাষা মূলত ইন্দো ইউরোপীয় একটি ভাষা, মূলত ইন্দো ইউরোপীয় ভাষার একটি অংশ। বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে। এখন আপনারা হয়তো একটা প্রশ্ন জাগবে যে ইন্দো ইউরোপীয় ভাষা তো মূলত ইউরোপ এবং ভারতীয় অঞ্চলের একটি ভাষা, তাহলে মূলত আর্যরা আসার পরে এই ভাষাটির উৎপত্তি ঘটেছে। তো আর্যরা আসার আগে এখানে কোন কোন জাতি গোষ্ঠী ছিল এটা নিয়ে আলোচনা করব। আর্যরা আসার আগে মূলত প্রাচীনকাল থেকে নিষাদ এবং নিনিদ জাতির এখানে আগমন ঘটে এবং ভারত থেকে দ্রাবিড় জাতিগোষ্ঠীর আগমন ঘটে। আর্যরা আসার আগে প্রাচীন পূর্বাঞ্চল থেকে, এশিয়ার পূর্বাঞ্চল থেকে এখানে নিষাদ এবং নিনিদ জাতিগোষ্ঠীর আগমন ঘটে এবং দক্ষিণ ভারত থেকে দ্রাবিড় জাতি বাংলাদেশে আগমন ঘটে। তো তাদের মূল ভাষাটা ছিল অস্ট্রিক ভাষা, যেটা এখনো আমাদের সাঁওতালদের মধ্যে প্রচলিত আছে। একটা মজার বিষয় জানাই যে গত ভিডিওতে যে সাঁওতালদের নিয়ে আলোচনা করছিল যে বাংলাদেশের প্রকৃতপক্ষে উপজাতি বলা হয়, প্রকৃতপক্ষে এরা হচ্ছে বাংলাদেশের একদম প্রাচীন একটি জাতি যারা এখনো অস্ট্রিক ভাষায় কথা বলে থাকে। তো এই জায়গার নাম বঙ্গ হলো কিভাবে? ঐতরীয় আরণ্যক নামক একটি প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামটি পাওয়া যায়। বলা হয়ে থাকে বঙ্গ ধাতু থেকেই আজকের বাঙালি শব্দটির উৎপত্তি হয়েছে। সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজলের আইনে আকবরী গ্রন্থে বঙ্গ অঞ্চলটিকে একটি প্রশাসনিক অঞ্চল হিসাবে দেখানো হয়। এছাড়া বহু গ্রন্থে বঙ্গ অঞ্চলটির নাম পাওয়া যায়। আপনারা হয়তো শুনে থাকবেন যে সুলতান শামসুদ্দিন ইলিয়াসের সময় এই অঞ্চলটিকে প্রশাসনিকভাবে বাঙ্গালা নামকরণ করা হয়। তো তার আগে কি ছিল? তার আগে আমাদের এই বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভক্ত ছিল। তো এটিকে আমরা যদি ম্যাপে দেখাই তাহলে আমাদের দেশের এই পূর্ব অঞ্চলটা সিলেট এবং চট্টগ্রাম মিলে নাম ছিল হরিকেল। এরপর এই নোয়াখালী অঞ্চলটা ছিল সমতট। বরিশাল অঞ্চলের নাম ছিল চন্দ্রদ্বীপ বা বাকলা। কলকাতা সহ এই অঞ্চলটি, খুলনা অঞ্চলের নাম ছিল রাঢ়। রাজশাহী সহ এই মালদার এই অঞ্চলটির নাম মিলেছিল গৌড়। বগুড়ার কেন্দ্রিক এই অঞ্চলটির নাম ছিল পুন্ড্র। এবং এই রংপুর কেন্দ্রিক এই অঞ্চলটির নাম ছিল মূলত বরেন্দ্র। কি বাকি থাকে? আমাদের এই ময়মনসিংহ, ঢাকা এবং খুলনার কিছু অংশ নিয়ে বৃহত্তর বঙ্গ। তো মূলত বাংলাদেশের যে মধ্যভূমিটা দেখতে পাচ্ছেন সেটি মূলত বঙ্গ নামে পরিচিত ছিল। তো আশপাশের অঞ্চলগুলো হরিকেল, সমতট, রাঢ়, পুন্ড্র। তো আপনারা যদি জেলা বা অঞ্চল হিসাবে বিবেচনা করেন তাহলে তো একবার বললামই, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল নিয়েছিল হরিকেল। পরবর্তীতে এই অঞ্চল কুমিল্লা অঞ্চলটি ত্রিপুরা নামে পরিচিত হয়। এই অঞ্চলটি ত্রিপুরা নামে পরিচিত হয় এবং সিলেট অঞ্চলটি আলাদা হয়ে যায়। সিলেট অঞ্চলটি পরবর্তীতে
একটি আলাদা রাজ্য হিসেবে গড়ে ওঠে। এছাড়া হচ্ছে নোয়াখালী অঞ্চলটি সমতট নামে, এবং বরিশাল অঞ্চলটি চন্দ্রদ্বীপ নামে, খুলনা অঞ্চল রাঢ় নামে, এই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কিছু জেলা মিলে গৌড় নামে, এবং হচ্ছে মূলত বগুড়াকে কেন্দ্র করে, বগুড়ার যে মহাস্থানগড়ের আপনারা নাম শুনেন, সেটাকে কেন্দ্র করে পুন্ড জনপদ গড়ে উঠেছিল, এবং দিনাজপুর রংপুরকে কেন্দ্র করে এই বরেন্দ্র অঞ্চল গড়ে উঠেছিল। তো নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে বাংলাদেশ, আজকের জিকে তৃতীয় পর্ব এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।